আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর 50 নম্বরের যে কম্পাইলেশন প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার বাংলা বিষয়ের উত্তরপত্র নিয়ে আলোচনা করব। এখানে দেখো পূর্ণমান দেওয়া হয়েছে 50। একের দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার দেখো 1 × 5 = 5। 1.1 ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে, এটা উত্তর হয়ে যাবে ঘ এটা নৌকোর খোলে। 1.2 তাকে আসতে বলবে কাল, আসতে বলা হয়েছে, এটা উত্তর হবে খ এটা অভিমন্যু সেনাপতিকে। 1.3 আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে, এটা হবে ঘ এটা পাইন গাছ। 1.4 যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটির রচয়িতা হয়ে যাচ্ছেন, এটা উত্তর হয়ে যাবে গ এটা শক্তি চট্টোপাধ্যায়। 1.5 পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ হলো, এটা হয়ে যাবে খ এটা সাবধান। 2 দাগের দেখো বলা হয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার দেখো 1 × 10 = 10। 2.1 বলা হয়েছে ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? 2.2 এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? 2.3 দেখো মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? আর 2.4 আমি কথা দিয়ে এসেছি, কোন কথা দিয়ে এসেছেন? আমি এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। দেখো ও তো পথিকজনের ছাতা, পথিকজনের ছাতা কোনটি? লিখবে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতায় পথিকজনের ছাতা বলতে অশ্বত্থ গাছটিকে বোঝানো হয়েছে। রৌদ্রের তাপ থেকে ছাতার মতো ক্লান্ত পথিককে অশ্বত্থ গাছটি শান্ত সুশীতল ছায়া দান করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। 2.2 দেখো এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলে ঝাপটা থাকে, কেন এমনটি হয়? এবার বিখ্যাত সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্প থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসাগর থেকে 5-7 মাইল দূরত্বে, আর বাতাসে বঙ্গোপসাগরের ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসে, সেই জন্য এখানে বাতাসের ভেতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। 2.3 দেখো মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? লিখবে আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনি রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দিয়েছে। আর মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রৌদ্রের তীব্রতা তেমনি কখনো বেশি কখনো কম। আর মাছরাঙার গায়ের পালকে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেরও থাকে অনেক রং। 2.4 দেখো আমি কথা দিয়ে এসেছি, কোন কথা দিয়ে এসেছি? লিখবে বিখ্যাত কবি অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। কবিকে সবুজ প্রকৃতির আশ্রয় ছেড়ে কাজের জগতে ফিরতে হলেও প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টানেই বিদায়ের সময় কবি বন্ধু ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে আবার আসব। আর জন্মভূমির এই তুচ্ছ জীবটির সঙ্গে আত্মীয়তা গড়ে ওঠার মধ্য দিয়ে জন্মভূমির প্রতি কবির মনের টান ফুটে উঠেছে। কথা রাখতে তাকে ফিরে যেতেই হবে ওই ঘাসফড়িংয়ের কাছে, আপন জন্মভূমিতে। তো 2.4 পর্যন্ত উত্তর বলে দিলাম। এবার দেখো 2.5 বলা হয়েছে ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়? তোমরা লিখবে যে বর্ষার শেষাশেষি ভাদ্র মাসে মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। এবার দেখো 2.6 থেকে 2.10 পর্যন্ত আমি এই 5টি প্রশ্নের উত্তর তোমাদের পরপর দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো প্রথমে যেটা বলবো আমি 2. এটা হয়ে যাচ্ছে 5-এর প্রশ্নটা, ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়। 2.5 আমি বলে দিয়েছি। এবার 2.6 দেখো সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন? উত্তরে লিখবে যে পড়ন্ত বিকেলে দূরের আকাশ দিয়ে যখন মেঘের দল উড়ে যায় তখন সূর্যের শেষ আলো যেন বকের পাখার আড়ালে মুখ লুকায়, তারপরে সন্ধ্যা নামে। আর সন্ধ্যাবেলায় গ্রাম্যবধূরা ঘরে প্রদীপ জ্বালায়, সেই আলোতে দূরের গ্রামগুলিতে যেন সেজে ওঠে, গ্রামগুলি যেন সেজে ওঠে। আর সারাদিনের কর্মচঞ্চল কোলাহল মুখর হাট তখন গভীর নিস্তব্ধতার অন্ধকারে ডুবে যায়। এবার দেখো 2.7 তোমাদের মডেল অ্যাক্টিভিটিতে বলা হয়েছে যে
কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজে প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখুঁটা, গরুখুঁটা প্রভৃতি পালিত হয়? এখানে কোন তিথির কথা বলা হয়েছে? তোমরা লিখবে যে এখানে কার্তিকের অমাবস্যা তিথির কথা বলা হয়েছে। 2.8 দেখো, কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? তোমরা লিখবে মানুষ যেমন তার কর্মময় জীবনে সবসময় ব্যস্ত থাকে, পিঁপড়েও তেমনি সবসময় কর্মচঞ্চল। কবির তাই তাদের চলাফেরাকে চেনা মনে হয়েছে। এবার দেখো পরেরটা 2.9, সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির নিশানা জানাতেন? উত্তরে লিখবে গল্পটি পড়ে আন্দাজ পাওয়া যায় যে গোপালবাবুর বাড়ি যে অঞ্চলে ছিল সেখানে আম গাছ বিশেষ একটা চোখে পড়তো না, তাই তার বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং বাড়িটিকে বৈশিষ্ট্যের দিক থেকে অন্য বাড়িগুলোর থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন যে কার্জরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেইটিই তার বাড়ি। পরের প্রশ্ন দেখো 2.10, তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। কে কাকে কখন কথা বলেছে? লিখবে যে বৃষ্টি একটু ধরলো, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে বাপ বাঁচলেন। বলছিলে ভাই ঠিক, সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তেও খুব, দূর কাজেই আসে না কোনোটাই। ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম। ও কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে বললে পাতা, বাঁচন আর মরণ নাকি একটা কথা, তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল। তো 2.10 পর্যন্ত উত্তর হয়ে গেল। এইবার দেখো 3 বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 10 = 20। এখানে 3.1 আর 3.2 এই দুটি উত্তরই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3.1 দেখো, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? লিখবে যে বিখ্যাত জার্মান কবি হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। তারপর লিখবে যে পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। বরফে ঢাকা পাহাড়ের ওপরে রুপোলি কাপড় পরে লম্বা পাইন গাছ একাই দিনরাত দুলে দুলে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। উষ্ণ পরিবেশের পাম গাছটিকে সৌভাগ্যবান মনে হয় শীতল পরিবেশের পাইন গাছের। পাইন গাছের মতো পাম গাছও একেবারে একাকী নিঃসঙ্গ, দুজনের পরিবেশ সম্পূর্ণ আলাদা, কিন্তু একাকিত্বের দিক থেকে পাইন গাছ যেন পাম গাছের বেদনার সঙ্গী হয়, তার সমব্যথী হয়ে ওঠে। আচ্ছা 3.2 দেখো বলা হয়েছে তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন? লিখবে লেখক সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা গদ্যাংশ থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। আলোচ্য গদ্যাংশে স্বভাবতই নীরব বলতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। পোষা জন্তুরা জঙ্গলে জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে, এর কারণ হলো পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে থাকার ফলে অনেক বেশি নিরাপদ, তাই তারা খুশিমতো জোরে ডাকতে পারে, কিন্তু জঙ্গলে জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় এদের প্রাণ বাঁচিয়ে চলার একটা দায় থাকে, আত্মরক্ষার কারণে, তাই তারা ইচ্ছে মতো জোর গলায় ডাকতে পারে না, তাই বন্য প্রাণীরা স্বভাবগতভাবেই নীরব প্রকৃতির হয়। আচ্ছা এরপরে দেখো 3.3, 3.4, 3.5 একদম 6 পর্যন্ত সব পরপর উত্তর আমি দেখিয়ে যাচ্ছি। 3.3, 3.4, 3.5 আর 3.6 চারটি উত্তর আমি তোমাদের পরপর দেখিয়ে যাচ্ছি। দেখো 3.3 দেখো, এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসরণে লেখো। তোমরা লিখবে যে প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি গদ্যাংশ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কুমোরে পোকার ডিম পাড়ার সময় উপস্থিত হলেই বাসা তৈরির জন্য উপযুক্ত স্থানের সন্ধান করে। কোনো একটা বিশেষ জায়গা মনে ধরলে তার বারবার এসে সেই জায়গাটিকে পরীক্ষা করে ভালো করে দেখে,
তারপর কিছুটা দূর পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসে আবার ওই জায়গাটিকে পরীক্ষা করে দেখে। 2-3 বার এদিক ওদিক উড়ে অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। যতটা কাছাকাছি সম্ভব জায়গা থেকে কাদামাটি জোগাড় করতেও কুমোরে পোকা 2 দিন কেটে যায়। কোনো জায়গায় কাদামাটির খোঁজ পেলে তারা সেই জায়গা থেকে বাসা তৈরির জন্য বেছে নেওয়া জায়গাটিতে বারবার যাতায়াত করে রাস্তাটি ভালোভাবে চিনে নেয়। আর পছন্দসই জায়গা পাওয়ার পর তারা মোটামুটি 40-50 গজ কিংবা সর্বোচ্চ 150-200 গজ দূরত্বের মধ্যে নালা, জলাশয় প্রভৃতি জায়গা থেকে কাদামাটি সংগ্রহ করে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্যের বর্ণনা করো। লিখবে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, শুকনো কঙ্কাল সার চেহারা, আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। আকাশের রং তখন তামার হাঁড়ির মতো। রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ঢেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়। সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। একটু বেলা হলেই মাটি তেতে আগুন হয়ে ওঠে। যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। নদী নালা খালবিল শুকিয়ে যায়, গাছের পাতা থাকে না। খালবিল নদী নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না। রাখালের দল ছড়ি পাঁচন হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয়। জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে, আম কাঁঠালের ছায়ায় ছায়ায় বাঁধানো ইদারা, নদী নালা, তালপুকুরের ধার দিয়ে দিয়ে, যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে। তারপর দেখো, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। লিখবে, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় দূরে দূরে ছড়ানো 10-12খানি গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি হাটের ছবি ফুটে উঠেছে। দিনের বেলা হাট চলাকালীন অসংখ্য মানুষ প্রয়োজনের তাগিদে হাটে আসে। সেখানে মানুষের আনাগোনার হিসাব রাখার মতো লোক কেউ থাকে না। চেনা অচেনা মানুষের ভিড়, কোলাহল, মাল কেনা ও দর কষাকষি করা, অন্তহীন বাক্যালাপ, মাল পরখ করা এবং কেনা বেচা। সকালে সতেজ শাকসবজি বহু মানুষের হাতের পরশে, বিকেলে মলিন অবস্থায় অবহেলায় বিক্রি হয়। হাটে প্রভাতে ঝাঁট পড়ে না, সন্ধ্যায় প্রদীপও জ্বলে না। সারাদিনের কর্মচঞ্চল কোলাহল মুখর হাট গভীর নিস্তব্ধতার অন্ধকারে ডুবে যায়। পড়ন্ত বিকেলে দূরের আকাশ দিয়ে যখন বকের দল উড়ে যায়, তখন সূর্যের শেষ আলো যেন বকের পাখার আড়ালে মুখ লুকায়। তখন অন্ধকারে ডুবে যায় জনহীন হাট। কবি কল্পনায় দেখেন একটা দলছুট পরিশ্রান্ত কাকের ডাকে যেন রাত্রি নেমে আসে। তারপরে দেখো, মাটির ঘরে দেয়ালচিত্র রচনাংশ। সাঁওতালি দেয়ালচিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। দেয়ালচিত্র রচনায় সাঁওতালি দেয়ালচিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। লিখবে, লেখক তপন করের মাটির ঘরের দেয়ালচিত্র রচনায় সাঁওতালি দেয়ালচিত্রের বিশিষ্টতা ফুটে উঠেছে। প্রতিদিনই সংসার জীবন থেকে সময় বের করে গ্রামের মেয়েরাই শিল্প সৃষ্টি করেন নিজের ঘরের দেওয়ালে। পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে এক বিস্তীর্ণ অঞ্চল এই দেয়ালচিত্র চর্চার পীঠস্থান। মানভূম অঞ্চলের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে সাঁওতাল জনগোষ্ঠী দেয়ালচিত্র সৃষ্টির ক্ষেত্রে বিশেষ পারদর্শী। ভূমিজ ও খেরিয়া জনজাতির মধ্যে এই সংস্কৃতির চল আছে। আশ্বিন আর কার্তিক মাসের উৎসবকে কেন্দ্র করে নিজেদের ঘর গেরস্থালিকে সাজিয়ে তোলেন বাংলার মেয়েরা। সাধারণত মাটি থেকে 6 ফুট উচ্চতায় এ জাতীয় চিত্র অঙ্কিত হয়। এ জাতীয় চিত্রাবলী জ্যামিতিক আকার বিশিষ্ট হয়ে থাকে, কখনো ত্রিভুজ আকার, কখনো চতুষ্কোণ বিশিষ্ট, আবার কখনো কখনো সমান্তরাল রেখার মাধ্যমেও এগুলি আঁকা হয়। ভূমিজ, কুমরি বা অন্যান্য গোষ্ঠীর মানুষের আঁকার পদ্ম, মোরগ ঝুঁটি, সূর্য, ইস্কাবন, হরতন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর, কদম চাট, শালুকলতা ইত্যাদি অজস্র ছোট ছোট মোটিভ কেবলমাত্র মানুষের বাসগৃহেই নয়, যে কোনো প্রাচীর বা দেয়ালের প্রকাশ্য স্থানে এই চিত্র অঙ্কিত করা হয়। এরপর দেখো 3.7 থেকে আমি একদম 4.4, ওই দেখো নিচের নির্দেশ অনুযায়ী উত্তর দাও, ব্যাকরণগুলো যে আছে 4.4 পর্যন্ত উত্তর তোমাদের একদম আমি পরপর দেখিয়ে যাচ্ছি, দেখতে থাকো। পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। আলোচনা করো। লিখবে যে, কবি অমিয় চক্রবর্তীর লেখা কবির পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। আমাদের পরিবেশে পিঁপড়ে একটি অতি ক্ষুদ্র প্রাণী। কবি এই
পিঁপড়ের জীবনযাত্রাকে অনুসন্ধানী দৃষ্টি সহকারে পর্যবেক্ষণ করে তার প্রতি সমবেদনা সহকারে এই কবিতাটি রচনা করেছেন। আহা পিঁপড়ে, ছোট পিঁপড়ে ইত্যাদি বলে কবি পিঁপড়েদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। পিঁপড়েটা আপন মনে চারিদিকে ঘুরুক দেখুক, এই কথাগুলির মাধ্যমে পিঁপড়েদের প্রতি কবির গভীর দরদ প্রকাশ পেয়েছে। পিঁপড়েদের জন্য কবির একান্ত কামনা হলো আলোর গন্ধ ছুঁয়ে তারা যেন নিজেদের জগৎকে আনন্দে ভরিয়ে তুলতে পারে, তারা যেন ধুলোর রেণু মেখে দুদিনের এই পৃথিবীতে মধুর জীবন কাটাতে পারে। তারপরে প্রশ্ন দেখো, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ। উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য লিখবে। প্রখ্যাত ওড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি আম গাছ। আলোচ্য ছোট গল্পে নতুন জমি কিনে বাড়ি বানাতে গিয়ে গোপালের বাবা ঠিক করেন যে বাড়িতে একটা আম গাছ লাগাবেন। পাঁচিলের দুহাত ভেতরের দিকে আম গাছ লাগানো হলো। নিয়মিত পরিচর্যার ফলে আম গাছটি বড় হলো এবং সেই আম গাছটিকেই গোপালবাবুর বাড়ির নিশানা হিসেবে সকলে মানতে লাগলো। বাড়ির হাঁদা ছেলেটাকে যেমন সবাই আদর করে গায়ে হাত বুলোয়, তেমনি গাছটির ফল ও গাছের গায়ে পাতায় হাত বুলিয়ে বাড়ির অন্যান্যরা যেন তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ একদিন অঘটন ঘটে। একদিন আষাঢ়ের ঝড়ে রাতের অন্ধকারে কারো ক্ষতি সাধন না করে আম গাছ অজস্র মানুষের স্মৃতিকে আঁকড়ে ধরে ফাঁকি দিয়ে মৃত্যু মুখে পতিত হয়। গোপাল দেখে গাছের একটা দিক উইয়ে খেয়ে ফেলেছে। সে পিঁপড়ে মারার জন্য ওষুধ দিয়েছিল, কিন্তু সেই পিঁপড়ে থাকলে উইপোকা বাসা বাঁধতে পারতো না, তাই গাছটাও উপড়ে পড়তো না। তাই হঠাৎ করেই গাছটি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। তাই গাছটিকে নিরীহ নিরপরাধ বলা সমর্থনযোগ্য, কারণ গাছটির মৃত্যুতে তার নিজের কোনো ভূমিকা ছিল না। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছিল। প্রখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে একটা পিঁপড়ে জলের তোরে ভেসে যেতে যেতে আশ্রয় নিয়েছে একটা ঘাসের পাতার নিচে। সেই অবস্থায় ভাসতে ভাসতে সে জানায় রৌদ্র ও ডাঙা তার পছন্দের, বর্ষা অপছন্দের। জীবন বাঁচানোর জন্য সে ধন্যবাদ দেয় পাতাকে। ঘাস পাতাটি জানায় মাটি, জল, রৌদ্র প্রত্যেকেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। বৃষ্টিও তার কথাকে সমর্থন করে। সেও পিঁপড়েকে সাহস যোগায় এই বলে যে খুব শীঘ্রই শরৎ আসবে। এমন সময় সূর্যের হাসি দেখা যায় মেঘের ফাঁকে। সূর্য তাকে আশীর্বাদ করে বলে যে শরতের আশীর্বাদ পিঁপড়ের ওপর ঝরে পড়বে, পৃথিবী আবার সবাইকার বসবাসের উপযুক্ত হয়ে উঠবে, প্রকৃতি সকলের জন্যই তার স্নেহের আঁচল বিছিয়ে রেখেছে। 2.10 দেখো বলা হয়েছে, এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন? উত্তরে লিখবে আলোচ্য গল্পে লেখক নিজের একটা অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। সাইকেলে রাঁচি থেকে হুড্ডু যাওয়ার পথে মাইল সাতেক যেতেই লেখকের সাইকেলে একটা টায়ার ফেঁসে যায়। সেই অঞ্চলটি ছিল নির্জন ও জঙ্গলি। তখনও সন্ধে হয়নি। লেখক ভাবলেন শেষ পর্যন্ত হেঁটেই ফিরতে হবে। এই প্রশ্নটা দেখো যতদূর থার্ড ব্র্যাকেটগুলো দেওয়া আছে সেইগুলোই উত্তর তোমরা লিখবে, তো এখানে ফিরতে হবে পর্যন্ত লিখবে। তারপরে থার্ড ব্র্যাকেট দেখো, এইরকম ভাবতে ভাবতেই তিনি লক্ষ্য করলেন, এখানে লক্ষ্য একটা জপলা করে দিও, লক্ষ্য করলেন ফিকে চাঁদের আলো আর কুয়াশা ভেদ করে দুটো হলুদ রঙের চোখ এগিয়ে আসছে। প্রথমে সেটিকে বাঘ বলে ভুল করলেও দেখা গেল সেটি একটি খুবই ধীরে চলা বেবি অস্টিন পাখি। গাড়িটা লেখকের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি হাঁক দিলেন, কিন্তু গাড়িটি থামবার কোনো লক্ষণই দেখা গেল না। তখন ভদ্রতা ত্যাগ করে চলতি অবস্থাতেই তিনি কোনো প্রকারে গাড়িতে উঠে পড়লেন, কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন গাড়িটিতে কোনো ড্রাইভার নেই, সেটি আপনা আপনি চলছে, গাড়ির ইঞ্জিনও চলছিল না। লেখক বুঝলেন তিনি ভূতের পাল্লায় পড়েছেন। এইটুকু লিখবে। এটাই হলো তার অভিজ্ঞতার আর কি, মানে এইটাই হলো লেখকের অভূতপূর্ব অবস্থায় পড়ার কথা বলা হয়েছে। 4.1 দেখো বলা হয়েছে, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়েছে এমন দুটি উদাহরণ দাও। লিখবে বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে, এখানে একে কি লিখবে, নি যুক্ত আকার সমান নিরাকার, পুনঃ যুক্ত অপি পুনরপি। 4.2 দেখো, বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে এমন দুটি উদাহরণ লিখবে। নি যুক্ত রোগ নিরোগ আর নি যুক্ত রস নিরস। প্রথম পদের শেষে থাকা স্বরধ্বনিতে যুক্ত রজাত বিসর্গের সঙ্গে পরবর্তী পদের শুরুতে থাকা র প্রথম পদের শেষে থাকা স্বরধ্বনি দীর্ঘতা লাভ করে।
4.3 দেখো উদাহরণ দাও। জোর বাঁধা সাধিত শব্দ সিংহাসন, বিদ্যালয়, গ্রন্থাগার, দশানন। শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ ধার্মিক, ধর্ম যুক্ত ইক, প্রিয়তম, প্রিয় যুক্ত তম, সহযোগিতা, সহযোগী যুক্ত তা। 4.4 বলা হয় যে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়। লিখবে যে একদিকে সংখ্যাবাচক করবে, একদিকে পূরণবাচক করবে। একে লিখবে সংখ্যাবাচক শব্দ সব কিছুর সংখ্যা নির্দেশ করে, যেমন শুভ নিজ চেষ্টায় 4টি প্রশ্নের উত্তর দিয়েছে। পূরণবাচকে লিখবে যে পূরণবাচক শব্দ সব কিছুর ক্রমিক অবস্থান নির্দেশ করে, যেমন 5-এর প্রশ্নটি ছাড়া শুভ নিজ চেষ্টায় সব প্রশ্নের উত্তর লিখেছে। 2-এরটা দেখো সংখ্যাবাচক শব্দ এক ছাড়া ব্র্যাকেটে লিখবে সব ক্ষেত্রে বহুবচন প্রকাশ করে, যেমন অমরবাবু 2 মেয়ে মন্দিরে উপস্থিত ছিল। অমরবাবুর হবে, একটা র করবে। পূরণবাচক শব্দ সব ক্ষেত্রে একক মানে এক বচন প্রকাশ করে, যেমন অমরবাবুর 2য় মেয়ে মন্দিরে উপস্থিত ছিল। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে সন্ধি বিচ্ছেদ করো 4.5-এ নিরঙ্কুশ লিখবে নি যুক্ত অঙ্কুশ। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে যে এটা যে 5.1-এ শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি। উত্তরে লিখবে যে শব্দজাত অনুসর্গগুলিকে অনেক সময় নাম অনুসর্গ বা বিশেষ অনুসর্গ বলা হয়। শব্দজাত অনুসর্গের শ্রেণীবিভাগ 1 হচ্ছে তৎসম বা সংস্কৃত অনুসর্গ, 2 হচ্ছে তদ্ভব বা বিবর্তিত বা রূপান্তরিত অনুসর্গ বা দেশীয় অনুসর্গ, আর 3 নম্বরে হচ্ছে বিদেশি অনুসর্গ। এইবার দেখো 5.2 থেকে 6-এর দাগে যে অনধিক 100 শব্দের অনুচ্ছেদ রচনা করো। আমি পরপর উত্তরগুলো তোমাদের একটু দেখিয়েছি। দেখো দেখো তোমরা 5.2-এ যেটা লিখবে, দেখো 5.2-এর কোশ্চেনটা একটু দেখে নাও যে উপসর্গের আর এক নাম আদ্য প্রত্যয় কেন। এখানে তোমরা লিখবে যে আদ্য শব্দের অর্থ হচ্ছে আদি বা প্রথম, আর প্রত্যয় হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। আর মূল শব্দের আদি বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটির অর্থ বদলে দেয় তাকে আদ্য প্রত্যয় বলে। আর উপসর্গগুলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। উপসর্গগুলিকে অন্য নামে ডাকা হয়, সেই নামটি হলো আদ্য প্রত্যয়। আচ্ছা, এরপরে দেখো 5.3-এ বলা আছে ধাতু বিভক্তি বলতে কি বোঝো। দেখো কাল অনুযায়ী ব্র্যাকেটে লিখবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও পুরুষ অনুযায়ী উত্তম, মধ্যম ও প্রথম। ক্রিয়া বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে বলে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। যেমন খেল, ব্র্যাকেটে লিখবে ধাতু যুক্ত ইতেছে, ব্র্যাকেটে লিখবে ধাতু বিভক্তি সমান খেলিতেছে, প্রথম পুরুষের এটা ক্রিয়াপদ। তারপর বলা হয়েছে দেখো 5.4-এ শব্দযুগলের অর্থ পার্থক্য দেখা। আশা আ তালব্য সহায়িকা আ দন্ত সহায়িকা, আর স্বর্গ দন্ত স গয়রেব দন্ত শয়ে বয়ে গয়রেব। দেখো একটু আশা, দেখো আশা হচ্ছে আগমন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। আর আশা হচ্ছে আকাঙ্ক্ষা, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। স্বর্গ হচ্ছে দন্তস্ব গয়রেব অধ্যায়। মেঘনাদ বধ কাব্যটি কয়েকটি স্বর্গে বিভক্ত। দন্ত শয়ে বয়ে গয়রেব স্বর্গ হচ্ছে বেহেস্ত। স্বর্গ নরক এই দুনিয়ায় দেখতে পাবে খুব সহজে। আচ্ছা, পরের দেখো 6-এর দাগে যেটা বলা হয়েছে, তারপর দেয়া হয়েছে 5.5-এ যে পদান্তর করো জগৎ, জগৎ থেকে এটা করবে জাগতিক, আর জটিল থেকে হয়ে যাবে জটিলতা। 6-এর দাগে দেখো অনধিক 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো। অনুচ্ছেদটা দেওয়া হয়েছে বাংলার উৎসব, নাম্বার আছে 5। অনুচ্ছেদটা একটু দেখে নাও। আচ্ছা, এখানে যেটুকু থার্ড ব্র্যাকেটে করা আছে সেটুকু লিখলেই হবে। লিখবে যে ছক বাঁধা জীবনে এই মন মাঝে মাঝে মুক্তি পেতে চায়, উৎসবের আনন্দ সুরাপানে জীবনের দুঃখ ভুলে যায়। লিখবে যে ব্র্যাকেট প্রথমে পয়েন্ট করবে রঙ্গ ভরা বাংলাদেশ। বাংলাদেশ হলো উৎসবের দেশ, এখানে 12 মাসে 13 পার্বণ। কবি ঈশ্বরগুপ্ত রসিকতা করে বলেছেন এত ভঙ্গ বঙ্গ দেশে তবু রঙ্গে ভরা। বাঙালি দুর্নিবার প্রাণশক্তির অধিকারী। বাংলার উৎসবগুলোর মধ্য দিয়ে বাঙালি ধর্ম, সমাজ, সংস্কৃতি প্রভৃতির পরিচয় পাওয়া যায়। পরের পয়েন্টে লিখবে রাষ্ট্রীয় উৎসব দেশ জুড়ে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন ইত্যাদি দিনগুলো হলো জাতীয় উৎসবের অন্তর্ভুক্ত।
তারপরে পয়েন্ট লিখবে ধর্মীয় উৎসব। থার্ড ব্র্যাকেটে দেয়া দেখো, হিন্দুদের ধর্মীয় উৎসবের মধ্যে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে দুর্গোৎসব। দুর্গাপূজা শুধুমাত্র পুজো নয়, এটি এখন একটি জাঁকজমকপূর্ণ জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। দুর্গোৎসব ছাড়া রথযাত্রা, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো প্রভৃতি উৎসবগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেকগুলি পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মেলা, প্রদর্শনী প্রভৃতির আয়োজন হয়। মুসলমানদের উৎসবগুলির মধ্যে মোহরম, ঈদ, বকরি ঈদ, শবে বরাত, শবে মেরাজ প্রভৃতি উল্লেখযোগ্য। আর খ্রিস্টানদের সবথেকে বড় উৎসব হলো বড়দিন। এছাড়া বৌদ্ধগণ বুদ্ধ পূর্ণিমা, জৈনগণ পরেশনাথের জন্মদিন ও বৈষ্ণবগণ চৈতন্যদেবের আবির্ভাব তিথি সাড়ম্বরে পালন করেন। তারপরে লিখবে সামাজিক ও পারিবারিক উৎসব। সামাজিক ও পারিবারিক উৎসবগুলির মধ্যে জন্মদিন পালন, বিবাহ, নববর্ষ, উপনয়ন, অন্নপ্রাশন, ভাতৃদ্বিতীয়া, জামাই ষষ্ঠী প্রভৃতি উল্লেখযোগ্য। তারপর লৌকিক উৎসবে লিখবে নিতান্ত স্থানীয় পরিবেশে লৌকিক প্রয়োজনে বাংলার নিজস্ব উৎসবগুলির সৃষ্টি, চড়ক পূজা, গাজন উৎসব, শীতলা, সত্যনারায়ণ প্রভৃতি পুজো বাংলার লোকসংস্কৃতির অঙ্গ। তারপরে হচ্ছে উৎসবের আনন্দে, ব্র্যাকেটটা ওটা দিতে হবে না, তারপর উপসংহার করে দেবে। থার্ড ব্র্যাকেটে আছে দেখো, দেবে উৎসবে ধনী নির্ধন উচ্চ নীচ সকলে একসঙ্গে মিলিত হয়। মানুষ মিলনের কেন্দ্ররূপে উৎসবের গুরুত্ব বজায় রাখা আমাদের কর্তব্য। মানুষে মানুষে যে ধর্ম, বর্ণ, জাতি, উচ্চ নীচ ভেদ দেখা যায়, মেলা সেই সব ভেদরেখা দূর করে মানুষকে মহামিলনের ঐক্যকেন্দ্রে এক হতে সকলকে আহ্বান করে। আর এখানেই মেলার বা উৎসবের গুরুত্ব। তো ষষ্ঠ শ্রেণী তোমাদের বাংলা বিষয়ের উত্তরপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।